আজকের এই ব্যাখ্যামূলক আয়োজনে সবাইকে স্বাগতম। একটি চমৎকার এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করতে যাচ্ছি। ঠিক যেমন একজন শিক্ষক ক্লাসে ধাপে ধাপে কোনো কঠিন বিষয়কে সহজ করে বুঝিয়ে দেন, আমাদের আজকের এই বিশ্লেষণেও ঠিক সেভাবেই দেখা যাবে আধুনিক বিশ্বের রাষ্ট্রগুলো কিভাবে নিজেদের টিকে থাকা এবং উন্নয়নের জন্য একে অপরের সাথে হাত মিলিয়ে কাজ করে। তো চলুন শুরু করা যাক। আলোচনার শুরুতেই মাথার মধ্যে দারুণ একটা প্রশ্ন আসা খুব স্বাভাবিক। আধুনিক এই বিশ্বে কোনো রাষ্ট্র কি চাইলেই একদম একা একা চলতে পারে? একটু ভাবলেই কিন্তু বোঝা যায়, বর্তমান যুগে প্রতিটি রাষ্ট্রেরই থাকে নানা ধরনের সংকট আর চাহিদা। কোনো একটি নির্দিষ্ট দেশের পক্ষে কি এককভাবে সেই সব চাহিদা মেটানো সম্ভব? উত্তরটা খুব সহজ, একদমই না। আর এই না থেকেই মূলত জন্ম নিয়েছে পারস্পরিক নির্ভরতা, যাকে আমরা ইন্টারডিপেন্ডেন্স বলি। এই একে অপরের উপর নির্ভর করার প্রয়োজনীয়তা থেকেই কিন্তু ধীরে ধীরে আন্তর্জাতিক এবং আঞ্চলিক সহযোগিতা সংস্থাগুলোর সৃষ্টি হয়েছে। বিশ্বজুড়ে শান্তি স্থাপনের বিশাল লক্ষ্য নিয়ে এভাবেই গড়ে উঠেছে জাতিসংঘ বা ইউএনের মতো প্রতিষ্ঠান। খুব গর্বের একটি ব্যাপার হল, আমাদের বাংলাদেশ ১৯৭৪ সালেই এই জাতিসংঘের সদস্যপদ লাভ করেছিল। আজকের এই পুরো বিশ্লেষণে ঠিক কি থাকছে, চলুন এক নজরে তার একটা সূচিপত্র বা এজেন্ডা জেনে নেওয়া যাক। আমরা মোট 5টি ধাপে এগোব। প্রথমে আঞ্চলিক সহযোগিতার গুরুত্ব, এরপর সার্ক, তারপর আসিয়ান, এরপর ইউরোপিয়ান ইউনিয়ন ও G7, এবং একেবারে শেষে ওআইসি ও অন্যান্য সংস্থা নিয়ে জানব। তাহলে প্রথম অধ্যায়ে প্রবেশ করা যাক। ১ নম্বর, আঞ্চলিক সহযোগিতার গুরুত্ব, একসাথে শক্তিশালী অঞ্চল গঠন। প্রতিবেশী রাষ্ট্রগুলোর কেন অর্থনৈতিক বা বাণিজ্যিক বাধাগুলো একসাথে মিলে দূর করা প্রয়োজন, সেই গোড়ার কথাটা আগে বোঝা দরকার। সবচেয়ে অবাক করা ব্যাপার হল, আঞ্চলিক সহযোগিতার এই ক্ষেত্রগুলো আসলে কতটা বিশাল। সময়ের সাথে সাথে এই তালিকা কিন্তু কেবল বড়ই হচ্ছে। শিল্প, বাণিজ্য, নিরাপত্তা আর জ্বালানি থেকে শুরু করে কৃষি, তথ্য প্রযুক্তি, পর্যটন, এমনকি জলবায়ু পরিবর্তনের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলোতেও রাষ্ট্রগুলো এখন যৌথভাবে কাজ করছে। সাধারণ মানুষের কল্যাণ নিশ্চিত করতে আসলে এই যৌথ উদ্যোগগুলোর কোনো বিকল্প নেই। এবার একটু আমাদের আশেপাশের অঞ্চলের দিকে নজর দেয়া যাক। দ্বিতীয় আলোচ্য বিষয় হল সার্ক, আমাদের প্রতিবেশী জোট। মূলত দক্ষিণ এশিয়ার দেশগুলোর জন্য তৈরি এই প্রধান জোটটি সম্পর্কে জানাটা যে কোনো শিক্ষার্থীর জন্য একেবারেই অপরিহার্য। ইতিহাসের পাতা ঘাটলে চমৎকার কিছু তথ্য পাওয়া যায়। SARC এর পূর্ণরূপ হল সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিয়নাল কোঅপারেশন। সবচেয়ে গৌরবের বিষয় হল, খোদ বাংলাদেশের উদ্যোগেই ১৯৮৫ সালের ৮ই ডিসেম্বর সার্ক গঠিত হয়েছিল। আর এই জোট গঠনের মূল স্বপ্নদ্রষ্টা ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। পরীক্ষার জন্য এই সাল এবং পূর্ণরূপটা কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে। ৮, এই সংখ্যাটি কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। বর্তমানে সার্কের ঠিক ৮টি সদস্য রাষ্ট্র রয়েছে। বাংলাদেশ ছাড়া অন্য দেশগুলো হল ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান এবং আফগানিস্তান। তবে এর পাশাপাশি বর্তমানে মিয়ানমার সহ আরও ৯টি দেশ কিন্তু পর্যবেক্ষক বা অবজার্ভার হিসেবে রয়েছে। সার্কের মূল লক্ষ্যটা অর্থনৈতিক সহযোগিতা হলেও তাদের কাজের পরিধি এর চেয়েও অনেক বিস্তৃত। জীবনযাত্রার মান উন্নয়ন এবং মুক্ত বাণিজ্য চালু করার পাশাপাশি সদস্য দেশগুলোর মধ্যে আত্মনির্ভরশীলতা তৈরি করা এর বড় একটা কাজ। তাছাড়া দেশগুলোর মধ্যে কোনো বিরোধ থাকলে পারস্পরিক সমঝোতার মাধ্যমে সেটা দূর করার জন্য সার্ক কাজ করে যাচ্ছে। আর এই পুরো বিশাল কর্মযজ্ঞ পরিচালিত হয় নেপালের রাজধানী কাঠমান্ডুর সদস্য দপ্তর থেকে। এবার ৩ নম্বর অংশে মহাদেশের আরেকটু বৃহত্তর পরিসরের দিকে যাওয়া যাক। আসিয়ান, দক্ষিণ পূর্ব এশিয়া। সার্কের মতোই আসিয়ান বা আসিয়ানের পূর্ণরূপটাও খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করা দরকার। অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস। ১৯৬৭ সালের ৮ই আগস্ট এটি গঠিত হয়। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড এবং সিঙ্গাপুরের মতো শক্তিশালী রাষ্ট্রসহ মোট ১০টি দেশ নিয়ে এই সংস্থাটি গঠিত। এদের মূল টার্গেটই হল আঞ্চলিক স্থিতিশীলতা আর তুমুল অর্থনৈতিক প্রবৃদ্ধি। সার্ক এবং আসিয়ানের এই তুলনামূলক আলোচনাটি কিন্তু মুখস্থ রাখার জন্য দারুণ একটা শর্টকাট। খেয়াল করলেই দেখা যাবে সার্ক প্রতিষ্ঠিত হয় ১৯৮৫ সালে, আর আসিয়ান তার অনেক আগে ১৯৬৭ সালে। সার্কের সদস্য সংখ্যা ৮, আসিয়ানের ১০। সার্কের সদর দপ্তর নেপালের কাঠমান্ডুতে। অন্যদিকে আসিয়ানের সদর দপ্তর হল ইন্দোনেশিয়ার জাকার্তায়। পাশাপাশি রাখলে বিষয়টা একদম জলের মতো পরিষ্কার হয়ে যায়, তাই না? সার্কের মতো আসিয়ানেরও কিছু সুনির্দিষ্ট লক্ষ্য আছে। সম্মিলিত অর্থনৈতিক উন্নয়ন এবং অঞ্চলের শান্তি বজায় রাখা তো আছেই, এর পাশাপাশি তারা পেশাগত ও কারিগরি প্রশিক্ষণ, গবেষণা এবং কৃষি ও শিল্পক্ষেত্রে নিজেদের মধ্যে সহযোগিতাকে অনেক বেশি গুরুত্ব দেয়।
এশিয়া মহাদেশ থেকে এবার একটু পশ্চিমা বিশ্বের দিকে তাকানো যাক। আমাদের 4 নম্বর বিষয়ে ইউরোপিয়ান ইউনিয়ন এবং G7। বৈশ্বিক অর্থনৈতিক পরাশক্তিরা ঠিক কিভাবে নিজেদের বিশাল সব জোট গঠন করে এবার সেটা জানা যাবে। ইউরোপিয়ান ইউনিয়ন বা ইইউ এর পেছনের গল্পটা কিন্তু বেশ চমকপ্রদ। পশ্চিম ইউরোপের দেশগুলো প্রথমে স্রেফ একটা কমন মার্কেট হিসেবে যাত্রা শুরু করেছিল, যা ধীরে ধীরে আজকের এই শক্তিশালী ইউরোপিয়ান ইউনিয়নের রূপ নিয়েছে। এদের সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো তারা ইউরো নামে নিজেদের একটা অভিন্ন মুদ্রাই চালু করে ফেলেছে। আজ এই ইউনিয়নের নাগরিকরা কোনো ভিসা বা বাধা ছাড়াই অনায়াসে এক দেশ থেকে অন্য দেশে যাতায়াত, বসবাস বা ব্যবসা করতে পারে। আর সবচেয়ে বড় চমকটা লুকিয়ে আছে এই সংখ্যাটায়, 27। ইউরোপের প্রায় সবগুলো দেশই এখন এর সদস্য, এবং বর্তমানে এই বিশাল ইউনিয়নের সদস্য সংখ্যা ঠিক 27টি। একীভূত হয়ে কাজ করার এর চেয়ে বড় দৃষ্টান্ত বোধ হয় আর নেই। এবার বিশ্বের অন্যতম শক্তিশালী একটা জোট G7 বা গ্রুপ অফ 7 সম্পর্কে জানা যাক। এটি হলো বিশ্বের শিল্পোন্নত শীর্ষ 7টি দেশের একটি আন্তঃসরকারি সহযোগিতা সংস্থা। তবে এই শক্তিশালী জোটটি যে শুধু নিজেদের স্বার্থ নিয়েই ভাবে তা কিন্তু নয়, বরং স্বল্পোন্নত দেশগুলোকে কিভাবে সাহায্য করা যায় সেটা নিয়েও তারা প্রতিনিয়ত কাজ করে। আর এদের কাজের তালিকাটি চমৎকারভাবে প্রমাণ করে যে G7-এর কাজের পরিধি ঠিক কতটা বিস্তৃত। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, জাপান, কানাডা ও ইতালির মতো এই পরাশক্তিরা মিলে কেবল নিজেদের সম্পদের পাহাড়ই গড়ে না, বরং তারা পরিবেশ, জলবায়ু পরিবর্তন, দারিদ্র্য, ক্ষুধা এবং অশিক্ষার মতো বড় বড় বৈশ্বিক ইস্যুগুলো নিয়েও মাথা ঘামায়। গোটা বিশ্বের জন্য একটি সুস্থ ভবিষ্যৎ গড়ার কৌশল নির্ধারণ করাও তাদের অন্যতম প্রধান কাজ। দেখতে দেখতে আমরা এই আয়োজনের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। 5 নম্বর বিভাগ, ওআইসি এবং অন্যান্য সংস্থা। এখানে দেখা যাবে কিভাবে অভিন্ন সংস্কৃতি, ধর্ম এবং কৌশলগত নিরপেক্ষতার উপর ভিত্তি করেও বড় বড় জোট গঠন করা হয়। প্রথমেই আসছে ওআইসি বা অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন। বিশ্বের মুসলিম দেশগুলোকে নিয়ে 1969 সালে এটি গঠিত হয়। সৌদি আরবের জেদ্দায় এর সদর দপ্তর অবস্থিত। মুসলিম বিশ্বের স্বার্থরক্ষা, শান্তি ও নিরাপত্তা বজায় রাখা এবং দেশগুলোর মধ্যে অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক জোরদার করাই হল এই সংগঠনটির মূল লক্ষ্য। এই মুহূর্তে পুরো বিশ্বজুড়ে ওআইসির সদস্য সংখ্যা হল 57টি। আর অত্যন্ত চমৎকার একটি তথ্য হল আমাদের বাংলাদেশ 1974 সালেই এই বিশাল সংস্থাটির সদস্যপদ লাভ করেছিল। এর বাইরেও কিন্তু আরও বেশ কয়েকটি দারুণ কৌশলগত জোট রয়েছে। এই নামগুলো পাশাপাশি রাখলেই পুরো বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। যেমন আফ্রিকার দেশগুলোকে নিয়ে ওএইউ, আরব দেশগুলোকে নিয়ে আরব লীগ এবং একসময়ের ব্রিটিশ উপনিবেশ থেকে স্বাধীন হওয়া দেশগুলোকে নিয়ে গড়ে উঠেছে কমনওয়েলথ। আর যেসব দেশ কোনো পরশক্তির সামরিক জোটের সদস্য হতে চায় না, তাদেরকে নিয়ে গড়ে উঠেছে জোট নিরপেক্ষ আন্দোলন বা ন্যাম। বাংলাদেশ কিন্তু এই ন্যামেরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সক্রিয় সদস্য। এতক্ষণ ধরে আমরা বড় বড় বহুপাক্ষিক বা মাল্টিল্যাটারাল সংস্থাগুলোর কথা জানলাম, কিন্তু এখানে একটা ভীষণ মজার ব্যাপার আছে। বর্তমান বিশ্বে এই বড় জোটগুলোর পাশাপাশি কেবলমাত্র 2টি দেশের মধ্যে সরাসরি যে দ্বিপাক্ষিক বা বাইল্যাটারাল চুক্তিগুলো হয়, সেগুলো কিন্তু দারুণ কার্যকর প্রমাণিত হচ্ছে। আর সত্যি বলতে এ ধরনের সরাসরি চুক্তির সংখ্যা এখন দিন দিন বেড়েই চলেছে। আজকের এই বিশ্লেষণ থেকে বিদায় নেওয়ার ঠিক আগে একটি বিষয় গভীরভাবে চিন্তা করার মতো, বহুপাক্ষিক নাকি দ্বিপাক্ষিক? আসলে কোন ধরনের চুক্তিটি ভবিষ্যতের জন্য সবচেয়ে বেশি কার্যকর হবে? সামনের দিনগুলোতে আন্তর্জাতিক সম্পর্কগুলো কিভাবে এগোবে? রাষ্ট্রগুলো কি বড় জোটের উপরই ভরসা রাখবে, নাকি একে অপরের সাথে সরাসরি চুক্তিতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে? এটি আসলেই ভাবার মতো একটি বিষয়। আজকের এই শিক্ষামূলক বিশ্লেষণটি এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। শেখা আর জানার এই আনন্দময় যাত্রা এভাবেই